সবাইকে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন প্লিজ। আমরা আম, ইতিমধ্যে 15টা ক্লাস সম্পন্ন করেছি। আজকে 16তম ক্লাস। আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের অ্যাকাউন্টিং এর উপরে ক্লাস হবে। অলরেডি একটা ক্লাস আমরা ইতিমধ্যে 15তম ক্লাসটা অ্যাকাউন্টিং এর উপর নিয়েছিলাম। আমরা দেখেছি যে অ্যাকাউন্টিং এর বেসিক বিষয়গুলো আর যে বিষয়গুলো থেকে কোশ্চেন আমাদের আইটিপি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেই বিষয়গুলোর উপর আমরা বেশি এমফাসিস করব। এখানে অনেকে আছেন যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি হবে। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলা রিভিউ করছি তার মাধ্যমে আপনি আপনার জানা বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবেন। আর যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য বিষয়টা নতুন হওয়ার কারণে একটু জটিল মনে হতে পারে প্রথম দিকে। কিন্তু আমরা যে ক্লাসগুলো করব ওই ক্লাসগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে আইটিপি পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসবে সেগুলোর আনসার করা যাবে ইনশাল্লাহ। তো আমাদের যে টার্গেট বেসড অ্যাকাউন্টিং বিষয়টা আমাদেরকে শিখতেই হবে, এটা অ্যাভয়েড করার সুযোগ নেই। আইটিপি পরীক্ষা, ইভেন আইটিপি পরীক্ষায় সনদ অর্জন করার পরে আমরা যখন প্র্যাকটিস করব, প্রফেশনালি ট্যাক্স নিয়ে কাজ করব, তখন আমাদের কিন্তু অ্যাকাউন্টিং এর বিষয়গুলা আমাদের মানে অনেকটা কাজে লাগবে। অ্যাকাউন্টিং এর বিষয় ছাড়া বা অ্যাকাউন্টিং এর যে থিম সেটা অ্যাপ্লিকেশন ছাড়া ট্যাক্স ক্যালকুলেশনটা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না। এই জন্য আসলে অ্যাকাউন্টিং বিষয়টা আমাদের জানতে হবে, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। বিষয়টা আপনার কাছে নতুন মনে হলেও, নতুন যদি হয়ে থাকে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, সেক্ষেত্রে আপনাকে এটা শিখে নিতে হবে, একটু শ্রম দিতে হবে, সময় দিতে হবে, তাহলেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা অ্যাকাউন্টিং এর উপর দুইটা মেথের উপর একটু গুরুত্ব আরোপ করছি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে রেওয়া মিল, একটা হচ্ছে আর্থিক বিবরণী। রেওয়া মিল বিষয়টা খুব ইজি। পরীক্ষার কোশ্চেন পেপারে একটা রেওয়া মিল চাইতে পারে, 2017 সালে একটা রেওয়া মিল চাইছিল এরকম ভাবে। সে ধারাবাহিকতায় আলটিমেটলি যদি কোনো ম্যাথ সরাসরি ভাবে পরীক্ষাতে চলে আসে তাহলে রেওয়া মিলের একটা ম্যাথ চলে আসতে পারে। অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস এর উপর ভিত্তি করে কোশ্চেন হতে পারে। রেওয়া মিলের বিষয়টা আমরা একদম ক্লিয়ার করে ফেলবো এই কারণে যে, কারণ রেওয়া মিলটা খুব সহজ। আপনি যদি একটা চার্ট মনে রাখতে পারেন, গত ক্লাসে আমরা যে চার্টটা আলোচনা করেছিলাম, আমাদের লেকচার 15-তে রেওয়া মিলের চার্টটা দেওয়া আছে। ওখানে কিছু সুনির্দিষ্টভাবে বলা আছে যে রেওয়া মিলে আসলে কি নিয়ে কাজ করা হয়। হিসাব বিজ্ঞানের যে খতিয়ানের জের আছে, খতিয়ানের জের গুলা নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। কোশ্চেন পেপারে খতিয়ানের আহ, জের গুলা দেওয়া থাকে। আমাদের কাজ হচ্ছে সেই জেরের টাকাগুলা ডেবিটের করে বসাবো নাকি ক্রেডিটের করে বসাবো, সেই বিষয়টি আমাদের চ্যালেঞ্জিং বিষয়। তো এটার জন্য আমাদের যদি চারটা মুখস্থ থাকে আমরা ইজিলি আনসার করে ফেলতে পারবো। আমরা আমাদের ক্লাসে আজকে যে ক্লাসের লেকচার সেটা আছে সেখানে চলে যাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে অনেকটা সহজ হবে। পরীক্ষাতে কিভাবে কোশ্চেন থাকবে, রেয়ামিলের উপর বেসিস করে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা আসলে কিভাবে থাকবে। আজকের আলোচনাটা, টোটাল আলোচনাটা রেয়ামিলের উপর হবে। অর্থাৎ রেয়ামিল এর আগে আপনি কখনো দেখেননি, এমনও যদি হয়ে থাকে আপনি রেয়ামিলটা খুব স্পষ্ট ভাবে আজকের ক্লাসের শেষে আপনি পারবেন। জাস্ট কিছু বিষয়ে একটু সতর্ক থাকলেই হবে। আমাদের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন হতে পারে, গাণিতিক সমস্যা এখানে একটা দেওয়া আছে, যেমন লেখা আছে গাণিতিক সমস্যা 1। গাণিতিক সমস্যায় কি মামুন ট্রেডার্স মানে রিয়ামিল বা অ্যাকাউন্টিং এর যে বিশেষ বিষয়গুলো আছে এগুলো আলোচনা করা হয়তো একজন ব্যবসায়ীর, একজন ব্যবসায়ীর যে সমস্ত লেনদেন হয়ে থাকে এগুলো আসলে একজন হিসাব রক্ষক হিসাবের খাতায় লিপিবদ্ধ করে থাকে। তো হিসাবের খাতায় যে লিপিবদ্ধ করে থাকেন, লিপিবদ্ধ করার বিভিন্ন ধাপ রয়েছে। একজন ব্যবসায়ী নানাবিধ লেনদেন করে থাকেন। ফার্স্ট অফ অল একজন হিসাব রক্ষককে সেই লেনদেন গুলা চিহ্নিতকরণের কাজটা করতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ। অ্যাকাউন্টিং এর যে সাইকেল গুলো আছে, তা লেনদেন চিহ্নিত করা হয় প্রথমত। নাম্বার টু হচ্ছে এই লেনদেন গুলোকে, হিসাবের দৈনিক বই আছে বা হিসাবের প্রাথমিক বই আছে যেটাকে জাবেদাকরণ বলা হয়, এই দৈনিক বইয়ে লিপিবদ্ধ করা হয় লেনদেন গুলাকে। লিপিবদ্ধ করার কাজটা কি বলা হয় অ্যাকাউন্টিং এর ভাষায়? জাবেদাকরণ। ঠিক আছে, এটাকে জাবেদা নামেও ডাকা হয়। এই লিপিবদ্ধকরণ করার পরে এই লিপিবদ্ধকরণ করার কাজের মাধ্যমে, লিপিবদ্ধকরণের মাধ্যমে একটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পার্শ্ব নির্ধারণ করা হয়, যে আসলে কোন পার্শ্বটা কোন খাতটা ডেবিট হবে
কোন খাতটা ক্রেডিট হবে। আমি যদি খুব সিম্পলি একটা উদাহরণ দিই, আমি যদি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা ঘটে থাকে, এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে পণ্যদ্রব্য ক্রয় করতে হয় ব্যবসা প্রতিষ্ঠানটাতে, পণ্য ক্রয় যদি হয়, এটা একটা ঘটনা চিন্তা করেন, এবং এই ঘটনাটা লেনদেন হিসেবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক চিহ্নিত করলো যে পণ্য ক্রয় 1,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটা লেনদেন হয়ে থাকে, এটা লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করার পরে একজন অ্যাকাউন্টেন্ট কি করে থাকেন, এই লেনদেনটাকে লিপিবদ্ধ করে থাকেন। লিপিবদ্ধকরণটা কিভাবে করেন? পণ্য ক্রয় করা হলো, আলটিমেটলি এটার হিসাবটা এমন হয় যে ক্রয় ডেবিট, মানে ক্রয় হিসাব ডেবিট 1,000 টাকা। পরবর্তীতে পাশাপাশি একই সাথে দুইটা খাত নির্ধারণ করতে হয়। এই ক্রয় করা হয়েছে মানে নগদ টাকা বেরিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে, তাই না? 1,000 টাকা। এই যে দুইটা খাত নির্ধারণ করা হয়, দুইটা খাত নির্ধারণ করার যে প্রক্রিয়া, এটা কি আলটিমেটলি লিপিবদ্ধকরণ কিংবা জাবেদা বলা হয়, ঠিক আছে। এরকম ভাবে যে কোনো লেনদেনের এই দুইটা খাত এভাবে একজন অ্যাকাউন্টেন্টকে, একজন হিসাব রক্ষককে নির্ধারণ করতে হয়। এটা অ্যাকাউন্টিং সাইকেলের বিষয়। যেমন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো লেনদেন হোক না কেন, এভাবে দুইটা খাতে বিভক্ত করার সুযোগ আছে, বা দুইটা খাতে বিভক্ত করতে হবে। এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম, মানে দোতরফা দাখিলা পদ্ধতি। দোতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তিটা হচ্ছে একটা লেনদেনকে দুইটা খাতে বিভক্ত করে দেওয়া। দুইটা খাত যদি বের না করা যায়, বা দুইটা খাত যদি বের না করা হয় কোনো কারণে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি অ্যাকাউন্টেন্ট আছেন তিনি লেনদেনের একটা খাত মাত্র বের করলেন। ধরুন এই পণ্য ক্রয় 1,000 টাকা, এটা শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট ক্রয় হিসাব ডেবিট হিসেবে 1,000 টাকা লিপিবদ্ধ করেছে। এতে আলটিমেটলি সেই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীটা যখন প্রস্তুত করা হবে তখন সেটা ভুল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি প্রত্যেকটা লেনদেনেরই দুইটা খাত একজন অ্যাকাউন্টেন্টকে বের করতে হয়। দুইটা খাত বের করার যে প্রক্রিয়া, এটা কি বলা হয়? লিপিবদ্ধকরণ বা জাবেদা। সে জাবেদাতে কি অ্যাকাউন্টিং সাইকেল মেনটেন করে সমজাতীয় হিসাবগুলাকে শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাস করার যে কাজটা, সেটাকে আলটিমেটলি অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস করা হয় যেটা, এটাকে আসলে অ্যাকাউন্টিং এর ভাষায় খতিয়ান মুক্তকরণ বলা হয়। খতিয়ান মুক্তকরণ বা শুধু খতিয়ান হিসেবে ডাকা হয়। তো খতিয়ানে এসে দেখা হয় যে সব ক্রয়ের পরিমাণ কত। ধরুন এরকম ভাবে এক বছরে বা একটা হিসাব কালে অনেকগুলা ক্রয় হয়েছে। তো ধরুন এরকম হতে পারে 200 ক্রয় হয়েছে, 200 ক্রয়ের টোটাল ফিগারটা হচ্ছে 2 কোটি টাকা। তাহলে এই খতিয়ানে এসে ক্রয় হিসাব নামে 2 কোটি টাকা লিখবেন, ঠিক আছে। এটাকে বলা হয় আসলে খতিয়ান মুক্তকরণ বা শ্রেণীবিন্যাসকরণ। ক্রয় হিসাব যতগুলা ক্রয় হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে, সেই ক্রয় হিসেবে টোটাল ফিগারটা এখানে বসবে। কোনো সারা বছর জুড়ে 2 কোটি টাকার পণ্য ক্রয় করেছে, তাহলে এখানে ক্রয় হিসাব নামে একবারে 2 কোটি টাকা চলে আসবে। এই যে ক্রয় হিসাবে একবারে 2 কোটি টাকা নিয়ে আসলাম, এটা কি বলা হয়? শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান মুক্তকরণ। এই শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান মুক্তকরণের মাধ্যমে যে হিসাব সমূহ পাওয়া যায়, এই হিসাব সমূহের জের গুলাই আসলে রেয়ামিল প্রস্তুত করার জন্য দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেন পেপারে। ক্রয় হিসাব আজীবন বা সব সময় ডেবিট হয়, কারণ এটা একটা খরচ। সকল ধরনের খরচ এবং সম্পত্তি সমূহ রেওয়ামিলে ডেবিট করে বসে। এরকম ভাবে অসংখ্য হিসাব হতে পারে, কতগুলা হিসাব হতে পারে, 400-500 বা 600 হিসাব হতে পারে। এটা বিজনেসের ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন রকম হিসাব হয়। তো কোন হিসাবগুলা ডেবিট হয়, কোন হিসাবগুলা ক্রেডিট হয়, এটা আমাদের মুখস্থ আছে। কিভাবে মুখস্থ করেছি? আমরা চার্ট দেখেছি, চার্ট অনুযায়ী আমাদেরকে মুখস্থ রাখতে হবে সকল ধরনের ব্যয় ও সম্পদ। অর্থাৎ যে হিসাবটা দ্বারা ব্যয় এবং সম্পদ নির্দেশ করবে, এই টাকাগুলা সবসময় ডেবিট করে বসবে রেয়া মিলে। আর যে হিসাবটা দ্বারা দায় ও আয় নির্দেশ করবে, সেই টাকাটা ক্রেডিট করে বসবে। এটা রেওয়ামিল তৈরি করার মূল প্রক্রিয়া। এখন আমি কিভাবে বুঝবো যে হিসাবটা ব্যয় নাকি সম্পদ নাকি দায় নাকি আয়? এটা প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ রাখতে হবে, আর চারটা মুখস্থ করতে হবে, তাহলে সহজে বোঝা যাবে। যেমন ধরুন আমি একটা হিসাব লিখি, বেতন হিসাব। তাহলে বেতন হিসাব এটা খতিয়ানের একটা যে হিসাবে রেয়ামিল প্রস্তুত করার জন্য আমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। বেতন হিসাব নামে কথার কথা ধরুন 20,000 টাকা লেখা আছে। তো বেতন হিসাব মানে কি? একটা ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে যদি আপনি চিন্তা করুন,
আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হন, আপনি চিন্তা করে দেখবেন যে বেতনটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হিসেবে ট্রিট করা হয়। মানে বেতনটা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা করার জন্য যে এমপ্লয়ি নিয়োগ করা হয়েছে সেই এমপ্লয়িকে দেওয়া হয়, কারণ বেতনটা হচ্ছে খরচ হিসাব বা ব্যয় হিসাব। তাহলে বেতন হিসাব 20,000 টাকা, এই 20,000 টাকাটা রেওয়া মিলের কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এভাবেই আসলে আলটিমেটলি বুঝতে হবে আমাদেরকে। আমি আরেকটা হিসাব লিখি, আমি যদি লিখি ব্যাংক সুদ আয় হিসাব, বা ব্যাংক সুদ, শুধু লেখা আছে ব্যাংক সুদ হিসাব, মানে ব্যাংকে আমার এফডিআর আছে অথবা ওই ব্যবসা প্রতিষ্ঠানের এফডিআর আছে, এফডিআর এর এগেনস্টে যে প্রাপ্তিটা ঘটে থাকে সেটা একটা আয়। তাহলে ব্যাংক সুদ হিসাব 5,000 টাকা লেখা আছে, এটা যেহেতু আয় হিসাব, আর আয় হিসাবটা কোন দিকে যাবে? রেও মিলের ক্রেডিট দিকে যাবে। এরকম ভাবে আপনি যত হিসাব চিন্তা করবেন দেখবেন এই চারটা প্রক্রিয়ার কোন একটা প্রক্রিয়াতে পড়বে, হয় সেটা শেষ হিসাবটা ব্যয় হিসাব হবে, তা না হলে সম্পদ হিসাব হবে, তা না হলে দায় হিসাব হবে, তা না হলে আয় হিসাব হবে। ঠিক আছে? ধরুন আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরুন মূলধন হিসাব, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা, যে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে থাকে সেই টাকাটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় মূলধন হিসাব বা মূলধন। তো মূলধনটা আলটিমেটলি ব্যবসা প্রতিষ্ঠানের যিনি এন্টারপ্রিনার বা ডিরেক্টর, যারা শেয়ার হোল্ডার, ব্যবসা প্রতিষ্ঠানটা যারা গঠন করেছে, তারা ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে থাকে যে আমি তোমাকে টাকাটা দিলাম, তুমি আমাকে লাভ করে দাও। মানে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে সবসময় মালিক থেকে আলাদা চিন্তা করতে হবে। আপনি চিন্তা করুন, ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল পার্সন, মানে কৃত্রিম ব্যক্তি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা হিসাব সংরক্ষণ করা হয়, ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি থাকে ব্যবসা প্রতিষ্ঠানের। তাই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি শেয়ার হোল্ডার বা মালিক, তারা ব্যবসা প্রতিষ্ঠানকে যে টাকাটা দিল সেই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান মূলধন হিসেবে সবসময় গ্রহণ করে। আর মূলধন হিসেবে যেহেতু গ্রহণ করে, তার মানেটা হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে সবসময় দায়বদ্ধ। মালিক যে তাকে মূলধন দিল এটার একটা স্বার্থ আছে, মালিক সেখান থেকে লাভ পেতে যাচ্ছে, লাভ, প্রফিট, ইনকাম ইনকাম। তো এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠানটা মালিকের কাছে দায়ী। তাহলে এই জন্য এই মূলধন হিসাবটাকে বলা হয় আলটিমেটলি দায় হিসাব। তাহলে দায় হিসাবটা রেয়ার মেলের কোন দিকে বসবে? ক্রেডিটের দিকে বসবে। এটা আমি কিভাবে পাইলাম? ওই যে আমার মুখস্থ আছে যে দায় সবসময় কোন ঘরে বসবে? ক্রেডিটের ঘরে বসবে। তাহলে আমাদের পরীক্ষাতে কোশ্চেনটা আসবে কিভাবে? এইভাবে একটা উদাহরণ এখানে দেওয়া যেতে পারে, এটাও পরীক্ষাতে চলে আসতে পারে। মামুন ট্রেডার্স এর হিসাব বই হইতে 2025 সালের 31শে মার্চ তারিখে খতিয়ান উদ্ধৃত সমূহ ছিল। মানে খতিয়ানের যে জের গুলা, এই যে এখানে যে হিসাব গুলা আমি লিখে দিলাম, এগুলা কি এখানে খতিয়ানের হিসাব সমূহের উদ্ধৃত বলা হচ্ছে। যেমন ধরেন ক্রয় হিসাব 2 কোটি টাকা, বেতন হিসাব 20,000 টাকা, ব্যাংক সুদ হিসাব 5,000 টাকা, মূলধন হিসাব 2 লক্ষ টাকা। এগুলা কি বলা হচ্ছে? খতিয়ানের উদ্ধৃত সমূহ বা খতিয়ানের জের। শব্দটা দুই ভাবেই থাকতে পারে, খতিয়ান উদ্ধৃত সমূহ বা খতিয়ানের জের সমূহ। ঠিক আছে? তাহলে এই জের সমূহ দেওয়া আছে, আমাকে বলছে যে এই জের সমূহ দিয়ে আপনি একটা রেয়ার প্রস্তুত করুন। দেখুন এখানে কি হিসাব দেওয়া আছে: নগদান হিসাব 1,19,000 টাকা, মূলধন হিসাব 1 লক্ষ টাকা, বিক্রয় হিসাব 60,000 টাকা, প্রাপ্য হিসাব 9,000 টাকা, ক্রয় হিসাব 20,000 টাকা, বেতন খরচ হিসাব 3,000 টাকা, বাড়ি ভাড়া হিসাব 7,000 টাকা, মজুরি হিসাব 2,000 টাকা। ঠিক আছে? এই হিসাবগুলো এখানে দেওয়া আছে। আমাকে বলছে যে আপনি কি করুন, 31শে মার্চ তারিখে রেয়ার মিল প্রস্তুত করুন। জাস্ট এতটুকুই লেখা থাকবে, এরকম ভাবে কিছু হিসাবের উদ্ধৃত দেওয়া থাকবে আর বলবে যে রেয়ার মিল প্রস্তুত করুন। আমার কাজ হচ্ছে প্রথমে উপরে হেডিং দেওয়া যে মামুন ট্রেডার্স রেয়ার মিল 31শে মার্চ 2025, লেখার পরে 5টা কলাম করতে হবে। ক্রমিক নং, হিসাবের নাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটাই আমার কাজ। আমি আনসারে চলে গেলাম, তাই না? মানে আমি সমাধান করতেছি, রেয়ামিল প্রস্তুত করতেছি। রেয়ামিল প্রস্তুত করার জন্য আমাকে কি করতে হবে? 5টা কলাম করতে হবে। প্রথমে হেডিং দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের, এভাবে হেডিং দিতে হবে। সব ধরনের রেয়ার মিলে এভাবে হেডিং দিতে হয়। হেডিং দেওয়ার পরে 5টা কলাম কাটতে হবে, যে কয়টা হিসাব হবে এরকম ভাবে সিরিয়ালি ক্রমিক নঙে বসাইতে হবে। 1 নাম্বার দিয়ে এখানে দেখুন নগদান হিসাব, এটা আমি কোত্থেকে নিয়ে আসলাম? এই যে এখানে দেওয়া আছে নগদান হিসাব 1,19,000 টাকা। তাহলে 1,19,000 টাকা আমি এখানে কোন ঘরে বসাবো? ডিবিটির ঘরে বসাবো। কেন বসাবো? নগদ একটা সম্পদ আর কি। ঠিক আছে? আমাদের রেয়ার মিলের যে চার্টটা আছে, রেয়ার মিলের ডেবিট পাশে কোন টাকাগুলা বসে আর ক্রেডিট পাশে কোন টাকাগুলা বসে, এটার একটা চার্ট আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? যাদের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের এখনো মুখস্থ হয়নি তারা মুখস্থ করে নেবেন, তা না হলে রেয়ার মিল আনসার করা যাবে না।
তাহলে নগদান হিসাব এটা একটা সম্পদ হিসাব, আর সম্পদের টাকাটা সবসময় ডেবিট করে বসে। ডেবিট করে বসাই দিলাম, আর ক্রেডিট কোডটা এই যে ফাঁকা থাকবে। ঠিক আছে, এই যে ফাঁকা আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তারপরে দেখুন এই যে মূলধন হিসাব। মূলধন হিসাবটা কোন ধরনের হিসাব? এটা একটা দায় হিসাব। এটা আমি কিভাবে পারলাম? এটা পারছি কিভাবে? এটা দ্বারা আসলে কি বোঝে, একটা দায় নির্দেশ করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে দায় নির্দেশ করে, দায় নির্দেশ করলে এই টাকাটা কোথায় বসবে? ক্রেডিটের করে বসবে। আর কোনো কাজ নেই কিন্তু, জাস্ট টাকাটা ডেবিটের করে হবে নাকি ক্রেডিটের করেই হবে, এটাই আমার মানে চ্যালেঞ্জ। আমি এটাই আমাকে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে যে আমি টাকাটা কোন করে বসাবো। আমি যদি ক্রেডিটের টাকা ডেবিটের করে বসিয়ে ফেলি আর ডেবিটের টাকা ক্রেডিটের করে বসিয়ে ফেলি, তাহলে আমার রেওয়া মিলের যোগফল দুই পাশ সমান হবে না। দুই পাশ সমান হবে না, আলটিমেটলি রেওয়া মিলটাই হবে না। রেওয়া মিলের দুই পাশ সবসময় সমান হতে হবে। তা আমি যদি ঠিকঠাক করে বসাই তাহলে অবশ্যই সমান হবে। তারপরে দেখুন এখানে মূলধন হিসাবের পরে কি আছে? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আছে 60,000 টাকা। তাহলে বিক্রয় হিসাবটা এটা কোন ধরনের হিসাব? এটা ক্রেডিট। ঠিক আছে, এটা একটা আয় হিসাব। তাহলে ক্রেডিটের করে 60,000 টাকা বসছে। এটা আমি কিভাবে বুঝলাম যে বিক্রয় হিসাবটা যে ক্রেডিট হবে? এটা আমার মুখস্থ আছে, আমি চারটা মুখস্থ করে নিয়েছি। যে রেয়ামিলের ক্রেডিটের করে বসে কোন কোন দফা গুলা, এদেরকে দফা বলা হয় বা হিসাব বলা হয় বা এন্ট্রি বলা হয়, বিভিন্ন নামে বিভিন্ন জনে ডাকে। হ্যাঁ, যে নামে ডাকুক না কেন অসুবিধা নেই। এটাকে উদ্ধৃত্ত সমূহ বলতে পারেন, আপনি জের সমূহ বলতে পারেন এই হিসাবগুলাকে একসাথে। ঠিক আছে, তাহলে বিক্রয় হিসাব এটা একটা আয় হিসাব, এই জন্য ক্রেডিটে করে টাকাটা বসছে। প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে ওই ব্যবসা প্রতিষ্ঠানে মামুন ট্রেডার্স যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে, সে মানুষের কাছে যে টাকাগুলা পাবে বা যা কিছু পাবে, এই হিসাবগুলাকে বলা হয় প্রাপ্য হিসাব। ঠিক আছে, তাহলে এখানে প্রাপ্য হিসাব মানে এক ধরনের সম্পদ। এটা সম্পদ কোন করে বসবে? ডেবিটের করে বসবে, কারণ আমরা জানি সকল ধরনের সম্পদ ও ব্যয় সমূহ ডেবিটের করে বসে। ক্রয় হিসাব এটা একটা খরচ হিসাব। খরচ কোন দিকে বসবে? ডেবিটের করে বসবে। ডেবিটের করে 20,000 টাকা বসাইলাম। তার মানে ক্রেডিটের করে কি বসবে? ক্রেডিটের কোডটা ফাঁকা থাকবে, খালি থাকবে, নো প্রবলেম। বেতন খরচ হিসাব এটা একটা খরচ বা ব্যয় হিসাব। তাহলে ব্যয় হিসাব কোন করে বসবে? এই যে ডেবিটের করে বসবে। এই যে ডেবিটের করে বসাই দিলাম, তার মানে ক্রেডিটের করে বসবেটা কি? ক্রেডিটের কোডটা ফাঁকা থাকবে। সিম্পল কথা, তাই না? বাড়ি ভাড়া হিসাব। বাড়ি ভাড়া হিসাব এটা একটা খরচ, মানে ব্যবসা প্রতিষ্ঠানের যে দোকানটা ভাড়া নেওয়া হয়েছে, এটা কি বলা হয়েছে এখানে, বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হয়তো বা বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, এই জন্য এটাকে খরচ হিসেবে ট্রিট করা হয়েছে। কত টাকা? 7,000 টাকা। ঠিক আছে, এটা ডেবিট দিকে বসবে। মজুরি খরচ হিসাব মানে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনানোর জন্য মজুরি প্রদান করা হয়েছে, বা পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য মজুরি প্রদান করা হয়েছে, তাহলে এটা একটা খরচ হিসাব, 2,000 টাকা ডেবিট করে বসবে। শেষ, আমার কাজ কিন্তু শেষ। এই যে সবকটা আমি সিরিয়ালি বসায় দিলাম, তাই না? ডেবিটের করে যেটা হবে সেটা ডেবিটের করে দিলাম, ক্রেডিটের করে যেটা হবে সেটা ক্রেডিটের করে দিলাম। দেওয়ার পরে আমার শেষ। এই 8টা হিসেবেই ছিল, 8টা হিসেবে আমি এখানে লিখে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে ক্রেডিট দিকের যোগফল কত টাকা হইলো? 1,60,000 টাকা। ঠিক একই রকম ভাবে ডেবিট দিকের যোগফলও 1,60,000 টাকায় হবে। এই হিসাবটা যদি আপনি হিসাব করে দেখেন, 1,60,000 টাকায় পাবেন। তাহলে দুই পাশ সমান হয়েছে, আলটিমেটলি আমার রেওয়া মিলটা হয়ে গেছে। শেষ, আমার কাজ কিন্তু আর নাই। ঠিক আছে, এটাই বলা হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করবো। আর কোনো কাজ নেই। তো পরীক্ষার হলে হিসাবের জের সমূহ দেওয়া থাকবে। আমার কাজ হচ্ছে এই টাকাগুলাকে ডেবিটের করে এবং ক্রেডিটের করে কি করা। ঠিক আছে, জাস্ট খালি বসিয়ে দেওয়া। বসানোর জন্য আমাকে রেয়ামিলে যে চার্টটা আছে সেই চার্টটা মুখস্থ করে ফেলতে হবে। আপনাকে একদম অগাধ নলেজ অর্জন করার দরকার নেই। আপনার কাজ হচ্ছে জাস্ট হিসাবের খাতগুলা মুখস্থ রাখা, যে কোনটা ডেবিটের করে হবে আর কোনটা ক্রেডিটের করে হবে, তাহলে আপনার রেয়ামিলটা কিন্তু আলটিমেটলি হয়ে গেল। মানে আমাদের আইটিপি পরীক্ষায় একটা রেওয়া মিল আসার সম্ভাবনা আছে, অনেক ইম্পর্টেন্ট রেওয়া মিল। যদি ম্যাথ আসে তাহলে সিম্পল একটা আইটিমি দেওয়ার চেষ্টা করে পরীক্ষাতে, কারণ 2017 সালেও রেওয়া মিল আসছিল, যদিও 2024 সালে রেওয়া মিল আসেনি। 2024 সালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা চূড়ান্ত হিসেবে কিছু এলিমেন্টস নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল, আমরা সেটাও দেখবো। কিন্তু ফার্স্ট অফ অল আমরা একটা ইম্পর্টেন্ট আইটেম রেওয়া মিল সেটা শিখছি। দেখুন রেওয়া মিলে আরো একটা সমস্যা নিয়ে আলোচনা করি। এই যে গাণিতিক সমস্যা 2। জনাব গোলাম মুর্তজার 2017 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের নিম্ন গণিত হিসেবে জেরগুলো নিয়ে একটি রেয়ামিল তৈরি করুন। আইটিপি পরীক্ষা 2017 সালে আসা প্রশ্ন। দেখুন এটা রিয়েল কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, মানে এটা 2017 সালে আইটিপি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কতটা সহজ ছিল বা কতটা সহজ হয় রেওয়ামিল? আপনি খুব সিম্পলি আনসার করে ফেলতে পারবেন যদি আপনার রেওয়ামিলের চারটা মুখস্থ থাকে। এই যে এখানে এভাবেই পরীক্ষা হলে কোয়েশ্চেন পত্রটা এভাবেই লেখা ছিল, যে মূলধন হিসাবের নাম, মূলধন 3,50,000 টাকা।
ঠিক আছে, আমি একটা একটা দেখি। মূলধনটা কোন ধরনের হিসাব, এটা কিন্তু একটা দায়। আমি যদি চিন্তা করি, ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে টাকা নিল, নিয়ে ব্যবসা করবে সে, তাহলে দায়ী হয়ে রইলো। মূলধনটা দায় হিসাব, বুঝতেই পারছেন এটা ক্রেডিট দিকে যাবে টাকাটা। ক্রয়টা কি? ক্রয় হচ্ছে একটা খরচ হিসাব বা ব্যয় হিসাব। তাহলে ব্যয় কোন দিকে যাবে? ডেবিটের দিকে যাবে। বিক্রয় এটা একটা আয় হিসাব, কারণ বিক্রয়ের মাধ্যমে আয় উৎপন্ন হয়, ইনকাম জেনারেট হয়, এই জন্য এটাকে একটা আয় হিসাব বলা হয় অ্যাকাউন্টিং এর ভাষায়। বেতন ও মজুরি এটা কি? এটা ব্যয় হিসাব, তাই না? ব্যয় হিসাব, তার মানে এটা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। অফিস ভাড়া মানে অফিস ভাড়া প্রদান করা হয়েছে, এটা একটা ব্যয় হিসাব, তাহলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, কারণ আমরা জানি সকল ধরনের সম্পদ এবং ব্যয় ডেবিট দিকে যাবে। আর সকল ধরনের আয় ও দায় ক্রেডিট দিকে যাবে। আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পদ, তাহলে এটা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। বিবিধ দেনাদার এটা একটা সম্পদ, কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। বিবিধ পাওনাদার এটা একটা দায়, মানে পাওনাদার মানে অনেকেই পাবে। এই গোলাম মুর্তজা যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে, গোলাম মুর্তজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অনেকেই পাবে। যদি পেয়ে থাকে তাহলে এটা একটা দায় হিসাব, তাই না? তাহলে দায় হিসাবটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। ঋণ ব্যাংক ঋণ একটা দায় হিসাব, কারণ ব্যবসা প্রতিষ্ঠানকে এই টাকা পরিশোধ করতে হবে, তাই না? ব্যাংক থেকে লোন নিয়ে এসে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে, তাহলে এটা একটা দায় হিসাব। দায় হিসাবটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কুঋণ এটা একটা ব্যয় বা খরচ হিসাব। কুঋণ মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটা যে টাকা, মানে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করার জন্য বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করতে হয়, কুঋণটা আমি বলছি। বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করার পরে দেনাদার সৃষ্টি হয়, তার মানে ধরুন এই গোলাম মুর্তাজার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে 5 লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করছে। তো এই টাকাটা হয়তোবা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে পেয়ে যাওয়ার কথা, কিন্তু পাইলো না। হুম। সে যে পরিমাণ টাকার পণ্য বিক্রি করলো, ধরুন 5 লাখ টাকার পণ্য বিক্রি করছে, 5 লাখ টাকায় সে একটা নির্দিষ্ট সময় সীমার ভিতরে পেয়ে যাবে এরকম চুক্তিতেই বাকিতে বিক্রয় করছিল, কিন্তু দেখা গেছে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলে গেছে, 4,95,000 টাকা পাইছে। আর 5,000 টাকা, যে 5,000 টাকা এখনো পর্যন্ত সে উত্তোলন করতে পারেনি, সেই টাকাটার জন্য দরবার করেছে, সালিশ করেছে, মামলা করেছে, অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই দেনাদারের কাছ থেকে সেই টাকাটা আর উদ্ধার করা যায়নি। অর্থাৎ যখন কনফার্ম হওয়া যায় যে দেনাদারের টাকা আর পাওয়া যাবে না, সেটাকে বলা হয় কুড়ি। ঠিক আছে, এই কুরিনটা একটা ব্যয় বা ক্ষতি, ব্যয় হিসাব বলা হয়। এই জন্য এই কুরিনটা সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে পাওনাটা আর কখনোই উদ্ঘাটন করা সম্ভব হবে না বলে কনফার্ম হওয়া যায়, সেটাকে বলা হয় কুরিন। ঠিক আছে, কুরিন শব্দটা হয়তো বা আপনার কাছে মনে হতে পারে আমি যে ঋণটা করেছিলাম সেটা হয়ে গেছে বোধহয়, না। কুরিনের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই। কুরিনটা আসলে অ্যাকাউন্টিং এর ভাষায় কুরিনটা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আর উদ্ধার করা সম্ভব না বলে কনফার্ম হওয়া গেছে, আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এই কাজটা লোকের কাছ থেকে আর কখনো এই টাকাটা আমি পাবো না, এটাকে বলা হয় কুরিন অ্যাকাউন্টিং এর ভাষায়। সহজভাবে যদি বলি, দেনাদারের কাছ থেকে যে টাকাটা আর উদ্ধার করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, সব ধরনের সম্ভাবনার রাস্তা বন্ধ হয়ে গেছে, সেটাকে বলা হয় কুরিন। তাহলে কুরিনটা এক ধরনের ব্যয় বা খরচ। এই খরচ বা ব্যয় সবসময় কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। কমিশন খরচ মানে কমিশন প্রদান করা হয়েছে, এটা একটা ব্যয় হিসাব, কোন দিকে বসবে তাহলে? ডেবিট দিকে বসবে। খুব সিম্পল কথা, তাই না? আমার কাজ হচ্ছে জাস্ট হিসাবটা আমি হিসাব গুলা তো আমি সিরিয়ালি নিচে নিচে বসাবো, আর টাকাটা কোন দিকে বসাবো, ডেবিটের করে নাকি ক্রেডিটের করে। ঠিক আছে, সেটা সেটা বের করার জন্য আমাকে সম্পদ, ব্যয়, আয়, দায় এই হিসাবে ক্লাসিফিকেশন গুলা জানতে হবে। তাহলে কমিশন খরচ এটা একটা ব্যয় হিসাব, কোন দিকে বসবে? ডেবিটের করে বসবে। যন্ত্রপাতি এটা একটা সম্পদ, বোঝাই যাচ্ছে যে যন্ত্রপাতি মানে এটা একটা সম্পদ। আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, অফিস সরঞ্জাম, এগুলা সম্পত্তি বলা হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা রান করার জন্য এই সম্পদ গুলা লাগে, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করা যায় না। তাহলে যন্ত্রপাতিও একটা সম্পদ। তাহলে যন্ত্রপাতির টাকাটা কোন দিকে বসবে? ডেবিটে করে বসবে। অবচয়, অবচয় মানে হচ্ছে একটা স্থায়ী সম্পদ, দীর্ঘকাল ব্যবহার করার কারণে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয় কিভাবে? আপনি একটা একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা টেবিল ক্রয় করেছেন 5,000 টাকা। হ্যাঁ, আজকে ক্রয় করলেন, আজকে থেকে 5 বছর পরে সেই 5,000 টাকার টেবিল কিন্তু আবার 5,000 টাকা আপনি বিক্রয় করতে পারবেন না, কারণ ব্যবহার জনিত কারণে এই টেবিলটার একটা ক্ষয় হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে, সেকেন্ডাল হয়ে যাবে। তখন হয়তো বা আপনি সেই টেবিলটা 3,000 টাকায় বিক্রয় করলেন, তাহলে বাকি যে 2,000 টাকা আপনি পাইলেন না, এটা আসলে অবচয় হিসেবে লিপিবদ্ধ করে। অর্থাৎ যে পরিমাণ দাম সম্পদের কমে যায়, সেই পরিমাণটাকে আসলে অবচয় বলা হয়। তাহলে এটা একটা ক্ষতি বা ব্যয় হিসাব। তাহলে ক্ষতি বা ব্যয়
বা খরচ, এগুলাকে কোন দিকে লিখতে হয়? ডেবিট দিকে। উত্তোলন, উত্তোলন মানে কি? ব্যবসা প্রতিষ্ঠানে যদি মালিক টাকা প্রদান করে তাহলে সেটাকে মূলধন বলে। আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যায় এটাকে উত্তোলন বলা হয়। উত্তোলন মানে কি? মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা নিয়ে গেল, মানে কি? ব্যবসা প্রতিষ্ঠানে একটা খরচ বেড়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে খরচ কোন দিকে হবে? ডেবিট দিকে হবে। এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসিফাইড করতে পেরেছি। এখন আমরা সে অনুযায়ী যদি ম্যাথটা সলভ করি, গাণিতিক সমাধানটা যদি করি, তাহলে কি করব আমরা? এখানে এই যে প্রথমে লিখতে হবে জনাব গোলাম মুর্তাজা এর রেওয়া মিল 2017 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের। ঠিক আছে, মূলধন এটা একটা দায় হিসাব, দায় হিসাব ক্রেডিট করে বসবে, সহজ কথা, আর কোনো কথা নাই এখানে, একটা সিম্পল কথা। মূলধন একটা দায় হিসাব, টাকাটা ক্রেডিট করে বসাবো। ক্রয় একটা খরচ হিসাব, টাকাটা ডেবিট করে বসাবো, আর ক্রেডিট পাশটা খালি থাকবে। বিক্রয় একটা আয় হিসাব, টাকাটা ক্রেডিট করে বসাবো, আর ডেবিট পাশটা খালি থাকবে। আর সিরিয়ালি ভাবে আমরা সিরিয়াল কিন্তু 1 2 3 ক্রমিক নাম্বার লিখতেছি। বেতন ও মজুরি এটা একটা খরচ হিসাব, টাকাটা ডেবিট করে বসবে, ক্রেডিট পাশটা খালি থাকবে। অফিস ভাড়া এটা একটা খরচ, টাকাটা ডেবিট করে বসবে, আর ক্রেডিট পাশটা খালি থাকবে। আসবাবপত্র একটা সম্পদ, টাকাটা ডেবিট করে বসাবো, ক্রেডিট পাশটা খালি রাখবো। বিবিধ দেনাদার এটা একটা সম্পদ, টাকাটা ডেবিট করে বসবে, আর ক্রেডিট কোডটা খালি রাখবো, শেষ। সিম্পল কথা। বিবিধ দেনাদার মানে হচ্ছে কি? বাকিতে যার কাছে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে, ঠিক আছে, বাকিতে বিক্রয় যার কাছে করে, যার কাছে বাকিতে পণ্যটা বিক্রয় করলো, ওই ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ওই ব্যক্তিটা, মানে যার কাছে বিক্রি করছে সে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দেনাদার। ঠিক তার উল্টাটা হচ্ছে পাওনাদার। বাকিতে যার কাছ থেকে ক্রয় করা হইলো, বাকিতে যার কাছ থেকে ক্রয় করে সে হচ্ছে পাওনাদার। কার জন্য? ওই যে গোলাম মুর্তাজার জন্য। আপনি খেয়াল করেন, দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। গোলাম মুর্তাজা যার কাছে বাকিতে বিক্রয় করলো সে হচ্ছে গোলাম মুর্তাজা জন্য কি? দেনাদার। আর গোলাম মুর্তাজা যার কাছ থেকে পণ্য ক্রয় করলো সে হচ্ছে গোলাম মুর্তাজার কাছে পাওনাদার। এই দুইটা শব্দ কিন্তু খুব বারবার কিন্তু ঘুরে ফিরে পাবেন। আপনার পরীক্ষাতে যদি রেওয়া মিল আসে তাহলে বিবিধ দেনাদার আর বিবিধ পাওনাদার থাকবেই। বিবিধ দেনাদারের আর একটা নাম আছে, এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। ঠিক আছে, আর বিবিধ পাওনাদারের আর একটা নাম আছে প্রদেয় হিসাব। আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে প্রদেয় হিসাব বলা হয়। প্রদেয় মানে দিতে হবে, আর প্রাপ্য মানে আমি পাবো, তাই না? যার হিসাবটা করতেছি সে পাবে, এই জন্য এটাকে প্রাপ্য হিসাব বলে। আর আহ, আহ, আপনার আলটিমেটলি যার হিসাবটা করতেছি তার কাছে যদি কেউ তাহলে এটা আলটিমেটলি প্রদেয় হিসাব, এই জন্য এটাকে দায় বলা হয়। ঠিক আছে, বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব এটা একটা কেমন হিসাব? সম্পদ। আর বিবিধ পাওনাদার বা প্রদেয় হিসাব এটা হচ্ছে এক ধরনের দায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসুন ব্যাংক ঋণ, এটা একটা দায় হিসাব, কারণ ব্যাংক তার কাছে পাবে। আপনি খেয়াল করুন, আপনার কাছে কেউ একজন যদি তাহলে সে আপনার জন্য কি? আপনার জন্য কি পাওনাদার না? আমার কাছে যারা পায়, আমি আমি একটা দোকান থেকে প্রায় সময় বাকিতে মালামাল ক্রয় করে থাকি। ঠিক আছে, তাহলে এই দোকানদারটা আমার জন্য কি? আমার জন্য পাওনাদার, তাই না? আর এই দোকানদারের কাছে আমি হলাম দেনাদার। এই দোকানদারের কাছে আমি একটা সম্পদ। ঠিক আছে, আমি হারিয়ে গেলে সে টাকাটা পাবে না। আমি যদি সে টাকাটা মেরে দেই তাহলে এই টাকাটা তার জন্য কুড়িন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। ব্যাংক ঋণ মানে কি? ব্যাংক থেকে এই গোলাম মুর্তজা যে টাকাটা আনলো, তাহলে এই গোলাম মুর্তজা ব্যাংকের কাছে দায়ী হয়ে আছে, তার মানে এটা এক ধরনের দায় হিসাব। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো দায় হিসাব কোন দিকে বসবে? ক্রেডিটের করে কুড়িন। কুড়িন মানে একটা এক ধরনের খরচ হিসাব। বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করার পরে দেনাদার সৃষ্টি হয়। আর যে পরিমাণ দেনাদার আর রিকভার করা সম্ভব না, মানে যে পরিমাণ টাকাটা আর কখনোই পাওয়া যাবে না বলে কনফার্ম হওয়া যায়, নিশ্চিত ক্ষতি যেটা, যে পরিমাণ দেনাদার আর কখনো আমি পাবো না, সেই পরিমাণটাকে বলা হয় কুরিন। কুরিন 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 মানে ঋণ করে আপনি টাকাটা আবার মেরে দিলেন, সেটা না। কুরিন মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, মানে যার হিসাবটা করা হচ্ছে তার যে পরিমাণ দেনাদার আছে, দেনাদার থেকে টাকা তো স্বাভাবিকভাবে সে ব্যবসা প্রতিষ্ঠান পাবে, যতটুকু টাকা পাবে না সেই পরিমাণটাকে বলা হয় কুরিন। তাহলে গোলাম মুর্তজার কুরিন হয়ে গেছে কত? 25,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে কুরিনটা নিশ্চিত হওয়া যায় কিভাবে? ওই গোলাম মুর্তজা বারবার চেষ্টা করেছে, গোলাম মুর্তজা 25,000 টাকা উদ্ঘাটন করতে পারেনি। এই 25,000 টাকা উদ্ঘাটন করার জন্য সে এলাকায় সালিশ দলা করেছে, সে মামলা করেছে তার নামে,
বারবার বিচার আচার করেছে, তারপরেও টাকাটা পায়নি, একদম 100% কনফার্ম যখন হওয়া যায়, যখন নিশ্চিত হওয়া যায় যে এই টাকাটা আর কখনো উদ্ধার করা সম্ভব না, সেটাকে বলা হয় কুরিন। ঠিক আছে। কমিশন খরচ, কমিশন খরচ এটা একটা খরচ, কোন দিকে হবে? ডেবিট পার্শ্বে হবে। যন্ত্রপাতি, ঠিক আছে, এটা একটা সম্পদ, ডেবিট পার্শ্বে হবে। অবশ্যই এটা একটা খরচ, ডেবিট পার্শ্বে হবে। আপনি আপনি খেয়াল করবেন গোলাম মুর্তাজার জন্য কোনটা কি, গোলাম মুর্তাজার জন্য কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা ব্যয়, কোনটা আয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি নিজেকে গোলাম মুর্তাজা চিন্তা করেন, তাহলে আপনার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। উত্তোলন মানে ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য কি, এটা একটা খরচ, এই জন্য ডেবিট করে বসছি। আমি ডেবিট করে সমস্ত টাকার যোগফল বের করে এখানে পেলাম 29,95,000 টাকা। ঠিক একই রকম ভাবে ক্রেডিট করে যত টাকা আছে সব কটার যোগফল বের করে আমি পেলাম 39,95,000 টাকা। মিলে গেছে, তার মানে আমার রেওয়া মিল হয়ে গেছে। এতটুকু হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তাহলে রেওয়া মিল খুবই ইজি। যে হিসাবে জের গুলা দেওয়া থাকে, সেই টাকাগুলা ডেবিট এবং ক্রেডিট পার্শ্বে বিভক্ত করে বসানো হচ্ছে আমার কাজ। এবং দুইটা অবশ্যই মিলবে। যদি না মিলে কোনো কারণে আপনি পরীক্ষার হলেই কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার রেওয়া মিলটা ভুল হয়েছে। তার মানে আপনি ডেবিটের টাকা ক্রেডিটের করে বসায় দিয়েছেন, আর ক্রেডিটের টাকা ডেবিটের করে বসিয়ে দিয়েছেন, তা না হলে তো অবশ্যই মিলবে। দেখুন, আরো একটা প্রশ্ন এখানে আলোচনা করেছি। জনাব হিমেল শাহরিয়ার পুরান ঢাকার একজন ব্যবসায়ী 2025 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের নিম্নবর্ণিত হিসাবের জেরগুলোকে নিয়ে জনাব হিমেল শাহরিয়ারের একটি রেওয়ামিল তৈরি করুন। খুবই সিম্পল। হিসাবের নাম দেওয়া আছে: মূলধন, নগদ তহবিল, ব্যাংক জমা, কল কবজা, আসবাবপত্র, প্রারম্ভিক মজুত, ক্রয় বিক্রয়, বিবিধ দেনাদার পাওনাদার, বেতন, বিজ্ঞাপন, খাজনা, ঋণ, সমাপনী মজুত। মানে আমার কাজ হচ্ছে যেগুলা দিয়ে একটা রেওয়ামিল প্রস্তুত করা, আর তো কোনো কাজ নেই। প্রথমে আমি কি করব? জনাব হিমেল শাহরিয়ারের রেওয়ামিল 2025 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের, মানে পরীক্ষার কোশ্চেন পেপারে যে তারিখটা দেওয়া থাকবে এই তারিখটাই হবে আর কি, যে 2025 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের, এতটুকু কথা আমাকে লিখতে হবে হেডিং এ। ঠিক আছে, এটা কিন্তু আমি লিখলাম, মানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তারপরে রেওয়ামিল, আর 2025 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের। জাস্ট সিম্পলি হয়ে গেল। এরপরে 5টা কলাম করলাম। ঠিক আছে, দেখুন এখানে প্রথমে মূলধন, এটা একটা দায় হিসাব। আচ্ছা, মূলধন যে দায়, এটা আমি কিভাবে পারলাম? এটা আমার মুখস্থ আছে। কারণ সিম্পলি চিন্তা করেন, ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি মালিক থেকে আলাদা আলাদা চিন্তা করতে হবে। আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকাটা খাটাবেন, এটাকে আপনি কি বলবেন? মূলধন। আপনি ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন দিচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান তার বিনিময়ে আপনাকে প্রফিট দিবে। তাহলে এই মূলধনটা পাওয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠান আপনার কাছে দায়ী, আপনি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দায়ী না। ঠিক আছে, যে কারণে আমরা তো হিসাবটা করতেছি ব্যবসা প্রতিষ্ঠানের। তো ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আপনার কাছে দায়ী, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যখন তার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করবে, তখন দায় হিসাবে অন্তর্ভুক্ত করবে 1 লক্ষ টাকা। তাই করা হয়েছে এখানে। নগদ তহবিল মানে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ এই কত টাকা আছে, 31,000 টাকা, এটা একটা সম্পদ হিসাব, এই জন্য ডেবিটের করে বসবে। মূলধনটা দায় হিসাব। আর নগদ তহবিলটা কেমন হিসাব? এটা একটা সম্পদ। টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা, এটা কি তার জন্য সম্পদ না? হ্যাঁ, সম্পদ। ব্যাংক জমা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে জমা আছে 38,000 টাকা, এটা একটা সম্পদ, এই জন্য ডেবিট করে বসবে। কল কবজা, এটা একটা সম্পদ, কোন করে বসবে? এই জন্য ডেবিট করে বসবে। আসবাবপত্র, এটাও একটা সম্পদ, তাহলে কোন দিকে বসবে? ডেবিট করে বসবে। খুবই সহজ। প্রারম্ভিক মজুত, এটা একটা সম্পদ, কোন দিকে বসবে? ডেবিটে করে বসবে। এই দেখুন, ডেবিটে করে বসছে কিন্তু এইসব হয়। ঠিক আছে, এরপরে দেখুন লেখা আছে ক্রয়। ক্রয় একটা ব্যয় বা খরচ বা হ্যাঁ, ব্যয় বা খরচ, জি নামে ডাকে আর কি। ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ কোন দিকে বসে? ডেবিটের করে বসে, এই যে ডেবিটে করে বসছে। বিক্রয়, এটা একটা আয়, আয় হিসাব। ঠিক আছে, আয় হিসাব, তাহলে আয় হিসাব কোন দিকে বসে? ক্রেডিটের করে বসে, টাকাটা ক্রেডিটের করে বসছে, শেষ। সিম্পলি কথা। দেনাদার, ওই যে আবার আসছে ঘুরে ফিরে, দেনাদার, দেনাদার সম্পদ হিসাব, ডেবিট করে বসবে। এটা একটা সম্পদ কিন্তু, হ্যাঁ। পাওনাদার, এটা একটা দায়, কোন করে বসবে? ক্রেডিটের করে বসবে। ঠিক আছে, দায়। তারপরে দেখুন বেতন, এটা একটা খরচ, বেতন, হ্যাঁ, খরচ বা ব্যয়, তাহলে কোন দিকে বসবে? ডেবিটে করে বসবে। খুবই সিম্পল।
বিজ্ঞাপন এটা একটা খরচ, বিজ্ঞাপন করলে টাকা চলে যায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আর এটার মাধ্যমে সেল বা বিক্রয় বা ইনকামটাকে বৃদ্ধি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, তাই না? তো এটা একটা খরচ বা ব্যয়, খরচ বা ব্যয়। তাহলে কোন দিকে বুঝবে? এই যে ডেবিটের করে বুঝবে, তাই বসানো হয়েছে। তারপরে দেখুন খাজনা, এটা একটা খরচ, ঠিক আছে, খরচ বা ব্যয়। কোন দিকে বসছে? ডেবিটের করে বসছে। তারপর দেখুন ঋণ, ঋণ, ঋণ কিন্তু একটা দায়, মানে ঋণ করছে ব্যবসা প্রতিষ্ঠান, তাকে এই টাকাটা পরিশোধ করতে হবে, রিপেমেন্ট করতে হবে, ফেরত দিতে হবে। তাহলে এই জন্য এই ঋণটা হচ্ছে এক ধরনের দায় হিসাব। দায়টা কোন দিকে বসবে? ক্রেডিটের দিকে। সিম্পলি, খুব সহজ। তাহলে আমরা ডেবিট দিকে টাকা যোগ করলাম, কত টাকা হইলো? 1,51,500 টাকা। একই রকম ভাবে ক্রেডিটের টাকা যোগ করলাম, তাহলে কি হইলো? 1,51,500 টাকা হয়েছে। দুইটা সমান হয়েছে, আলটিমেটলি আমার রেয়ার মিলটা হয়ে গেছে। দুইটা পার্শ্ব অবশ্যই মিলবে, না মিলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? দুইটা পার্শ্ব অবশ্যই মিলবে, না মিলার কোনো সুযোগ নেই। যদি কখনো এমন হয় পরীক্ষার হলে আপনি খুব ভালোভাবে সতর্কভাবে এন্ট্রি গুলা দিয়েছেন, কিন্তু মিলেনি, 5,000 টাকা বা 1,000 টাকা বা কত টাকা গ্যাপ আছে, তখন অতিরিক্ত একটা নাম দিয়ে আপনাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিতে হবে। অনিশ্চিত হিসাব, এটা একটা সাময়িক হিসাব। ধরুন এই পাঁচটায়, এই পাঁচটায় লেখা আছে 1,51,500, ঠিক আছে, কিন্তু এই পাশের যোগফল হইলো 1,50,500। তাহলে এদিকে গ্যাপ হইলো কত টাকা? 1,000 টাকা গ্যাপ হইলো। 1,000 টাকা যেদিকে গ্যাপ হবে এইদিকে টাকাটা বসাইতে হবে অনিশ্চিত হিসাব দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছেন ব্যাপারটা? রেয়া মিলের দুই পার্শ্ব অবশ্যই মিলবে, তা না হলে রেয়া মিলই হলো না। কোনো কারণে যদি না মিলে, তার মানে বোঝা যাবে যে রেয়া মিলের আগের যে অ্যাকাউন্টিং সাইকেল গুলো আছে, যেমন জাবেদা বা খতিয়ান, সেই খতিয়ানের ভুল আছে, যে কারণে রেয়া মিলটা অনেক সময় নাও মিলতে পারে। এটা অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে? যদি না মিলে, তখন আমাদের কাজ হচ্ছে যে 500টাই টাকা কম হবে, সেই 500টাই টাকা বসিয়ে, যত টাকা কম হলো সে টাকাটা বসিয়ে এটাকে একটা নাম তৈরি করা, অনিশ্চিত হিসাব নামে একটা নাম সৃষ্টি করে দাও। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আশা করি এটা খুব মাইনর বিষয়, এটা পরীক্ষাতে থাকবে না। যদি থাকে আপনি এভাবে ডিফারেন্সিয়েটটাকে অনিশ্চিত হিসাব দিয়ে বসায় দিবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে কোশ্চেন পেপারে যে দেওয়া আছে যে নামগুলা, হুম, এর মধ্যে একটা নাম আমি আনসারের সময় আনিনি, সেটা হচ্ছে সমাপনী মজুদ। এই যে সমাপনী মজুদ, রেওয়া মিল আপনি যখন আনসার করবেন তখন আপনি আনবেন না, কারণ সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এই যে এই জন্য আমি টিকাতে লিখে দিয়েছি যে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এটা আমি কিভাবে পেলাম? এটা আমার মুখস্থ। এখন আপনি তো একটা কনফিউশনে পড়ে গেছেন, এটা আবার কি ঝামেলা, কোনটা রেওয়া মিলে আসবে কোনটা রেওয়া মিলে আসবে না, সেটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি। এই এন্ট্রি গুলা যদি পান, এই দফাগুলা বা এই হিসাবগুলা যদি পান, আপনি রেওয়া মিলে আনবেন না। কোনগুলো? যে সকল এন্ট্রি রেওয়া মিলে আসে না, একদম মুখস্থ করে ফেলতে হবে। সমাপনী মজুত পণ্য, সমাপনী সাপ্লাইস, সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, প্রারম্ভিক নগদ উদ্ধৃত, প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত, প্রারম্ভিক দেনাদার বা প্রাপ্য হিসাব, মানে প্রারম্ভিক শব্দটা লাগানো থাকতে হবে। প্রারম্ভিক পাওনাদার বা পদীয় হিসাব, প্রারম্ভিক প্রাপ্য বিল বা নোট, প্রারম্ভিক পদীয় বিল বা নোট, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সম্ভাব্য সম্পদ। এখানে যে 12টা নাম দেওয়া আছে, 12টা নামই আপনি একদম টোটালি মুখস্থ করে ফেলবেন। এভাবে হুবহু নাম থাকবে, থাকলে পরে এগুলো আপনি রেওয়া মিলে আনসার করার সময় আনবেন না, কারণ এগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এর বাইরে যত হিসাব আছে সব অন্তর্ভুক্ত করতে হবে, শুধু এখানে যে 12টার নাম দেওয়া আছে এগুলা হিসাবভুক্ত হবে না। সমাপনী মজুদ সম্পর্কে আরেকটা অতিরিক্ত কথা মনে রাখতে হবে। সমাপনী মজুদ পণ্যটা কখন আসবে? নিচে লেখা আছে দেখুন, রেওয়া মিলের সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে যাবে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় রেওয়া মিলে যাবে না। তার মানে সমন্বিত ক্রয় শব্দটা যদি থাকে বা বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা শব্দ যদি থাকে, তখন আবার সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে আসবে, তখন আবার প্রারম্ভিক মজুত পণ্যটা আসবে না। সব সময় প্রারম্ভিক মজুত পণ্যটা রেওয়া মিলে আসে, সমাপনী মজুত পণ্যটা আসে না। কিন্তু সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, এই শব্দের ভিতরে এই শব্দটা যদি থাকে পরীক্ষার কোশ্চেন পেপারে, সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা শব্দ যে কোনো একটা যদি থাকে, তখন আবার উল্টা কাজটা করতে হবে, মানে সমাপনী মজুত পণ্যটা আনতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যটা আনা যাবে না এবং ক্রয়টাও আনা যাবে না।
এটা একদম অতিরিক্ত কথা। এটা আপনি রেওয়া মিল মোটামুটি ভালো বুঝে ফেললে এরপর এই কথাটা বারবার পড়বেন, তাহলে আপনার কনসেপ্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিছু কিছু এন্ট্রি আছে, আমরা এতক্ষণ দেখলাম যে সবই রেওয়া মিলে আনতে হয়। এখন আবার এসে দেখলাম যে কিছু কিছু এন্ট্রি রেওয়া মিলে আনা যায় না। এখন আপনি একটা কনফিউশনে পড়ে গেলেন যে কোনগুলা রেওয়া মিলে আনা যাবে না। সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, হ্যাঁ সচেতন থাকতে হবে। এটার জন্য আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্ট, জাস্ট এই লিস্টের বাইরে আর কোনো এন্ট্রি নাই। ঠিক আছে, এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এগুলা যদি আপনি পান পরীক্ষার কোশ্চেন পেপারে, তাহলে এগুলা বাদ দিয়ে অঙ্কটা করবেন। যেমন এখানে এই কোশ্চেন পেপারে ছিল সমাপনী মজুত পণ্য, আমি যখন সলভ করেছি তখন কি করিনি, সমাপনী মজুত পণ্যটা এখানে কিন্তু আনিনি। কি আনিনি, আনছি কি আনিনি, তবে টিকা দিয়ে লিখে দিতে হবে, টিকা, যে এটা আনা যাবে না এই কথাটা এভাবে লিখে দিতে হবে আলাদা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। খুব সিম্পলি আমরা তিনটা সলিউশন দেখেছি যে কিভাবে রেয়ামিল সলভ করতে হবে। পাশাপাশি এখানে একটা বাড়ির কাজও দিয়ে দিলাম, দেখছেন এই যে বাড়ির কাজ। বাড়ির কাজের সলিউশনটা অবশ্য আমরা গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি, তারপরে আমি সলিউশনটা আবার দিব গ্রুপে, অসুবিধা নেই। আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। হুম। বাড়ির কাজটা, বাড়ির কাজে এখানে অনেকগুলা হিসাবে নাম দেওয়া আছে, এগুলা দিয়ে আপনি একটা রেয়ার মিল প্রস্তুত করবেন। আরো একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে কোন কোন এন্ট্রি রেয়ার মিলে অন্তর্ভুক্ত হয় না তার একটি তালিকা তৈরি করুন, যে এন্ট্রি গুলা রেয়ার মিলে অন্তর্ভুক্ত হয় না। খুব সিম্পল বিষয়, কিন্তু রেয়ার মিলটা কিন্তু একদম সহজ। আপনি কখনো অ্যাকাউন্টিং করেননি, আপনার কাছে অ্যাকাউন্টিংটা একদমই নতুন হলেও আপনার কাছে সহজ হবে রেওয়া মিলটা। ঠিক আছে, আপনি কিছু প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের জন্য আমরা যে কোয়েশ্চেন গুলো দিয়েছি এগুলো তো বারবার সলভ করবেন, তাতে আপনার একটা কনসেপ্ট তৈরি হবে। দ্বিতীয়ত 9, 10 বা নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটা আছে, সেখানে অসংখ্য রেওয়া মিল দেওয়া আছে, সেগুলো আপনারা সলভ করতে পারেন। ঠিক আছে, সেখানে অনেকগুলো রেওয়া মিলের কোয়েশ্চেন আছে, ওগুলো সলভ করতে পারেন। আপনি আশা করি আপনি সলভ যদি করেন তাহলে আপনি পেরে যাবেন। প্রথম প্রথম হয়তো বা দুই একটা এন্ট্রি নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে, আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিছু কোয়েশ্চেন নিবো আপনাদের কাছ থেকে রেওয়া মিলের উপর। আমরা যেহেতু আজকে রেওয়া মিল করতেছি, একদম রেওয়া মিলটার ভিতরে আপনি ফোকাস করেন, এই জিনিসটা আপনি ভালোভাবে শিখেন। আগে পরে আর কি করতে হবে সেটা সবকিছু ভুলে গিয়ে এই সপ্তাহটা শুধু আপনি রেওয়া মিলটা খুব ভালোভাবে ফলো আপ করার চেষ্টা করেন। দেখেন পারেন কিনা, বা অ্যাকাউন্টিংটা নিয়ে এখন আপনি সময় দেন। আগামী ক্লাসে হয়তো আমরা আর্থিক বিবরণী পড়বো, আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনার রেওয়া মিলটা বারবার সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে, রেওয়া মিল সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেন করতে পারেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে আপনার কাছে রেওয়া মিলের কোনো বিষয় বুঝতে প্রবলেম হচ্ছে? রেওয়া মিলটা খুবই খুবই ইজি, কিন্তু ধরুন আপনি এর আগে কখনো অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করেননি, বা অ্যাকাউন্টিং আপনি কখনো পড়েননি, আপনি যদি নন কমার্স ব্যাকগ্রাউন্ডের একজন পার্টিসিপেন্ট হয়ে থাকেন, ডাজন্ট ম্যাটার। রেওয়া মিলটা জাস্ট একটা আপনার একটা ফরম্যাট মুখস্থ, ফরম্যাটটা যদি আপনার মুখস্থ থাকে, আপনি রেওয়া মিল সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বিশেষ কোনো থিওরি নেই, বিশেষ কোনো সূত্র নেই যে আপনাকে অ্যাপ্লাই করে সেটাকে সলভ করতে হবে। এখানে কোনো আপনার জিওমেট্রিক বা অ্যালজেব্রা সম্পর্কিত কোনো সূত্র নেই যে আপনাকে ওইটা সূত্রটা অ্যাপ্লাই করে করে কাজ করতে হবে, তা কিন্তু না। জাস্ট খালি একটা ফরম্যাট, টাকাটা ডেবিটের করে হবে নাকি ক্রেডিটের করে হবে, জাস্ট এতটুকুই কিন্তু, তাহলে কিন্তু হয়ে গেল, তাই না? ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, বিষয়টা অনেক সহজ ছিল। অ্যাকাউন্টিং বিষয়টা আসলে একটু এক্সপান্ডেড সিলেবাস। হুম। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের কাছে বিষয়টা ইজি মনে হবে, কিন্তু নন কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে বিষয়টা কঠিন মনে হবে, কিন্তু আপনাকে কিছু করার নাই। আপনাকে অ্যাকাউন্টিং এর যে থিমগুলো আমরা পড়াচ্ছি এগুলো আপনার পরীক্ষার জন্য পড়তে হবে। পাশাপাশি আপনি যখন টেক্সটটা নিয়ে প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো কিন্তু বারবার কাজে দিবে। ঠিক আছে, আপনার প্রশ্ন হতে পারে যে রেয়ার মিলটা টেক্সট তৈরি করার ক্ষেত্রে, টেক্সট ফাইল তৈরি করার ক্ষেত্রে কাজে দিবে কিভাবে? আসলে দেখুন, আপনি যখন ট্যাক্স ফাইল তৈরি করবেন তখন আপনাকে নিট ইনকামটা বের করতে হয়। ঠিক আছে, মোট আয় এবং তার প্রেক্ষিতে নিট আয়টা বের করতে হয়। নিট আয়ের উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। তো নিট আয়, মোট আয়, এগুলা প্রস্তুত করা হয় রেয়ার মিলের উপর ভিত্তি করে। ঠিক আছে, রেয়ার মিলের ইনফরমেশন বা এলিমেন্টস ইনগ্রিডিয়েন্টস গুলা যদি না থাকে, আপনি তো আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হয় সবসময় রেয়ার মিলের উপর বেসিস করে। এই জন্য আমাদেরকে রেয়ার মিলটা কিন্তু জানতে হবে। রেয়ার মিলটা সহজ মনে হলেও পরীক্ষাতে কিন্তু এটা আসে। আর এটা আপনার ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য, ট্যাক্স নির্ধারণ করার জন্য এটা আপনার কাজে দিবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আজকের ক্লাস সম্পর্কিত অথবা বিগত যে কোনো ক্লাস সম্পর্কিত অথবা পরীক্ষা সম্পর্কিত, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা পরীক্ষার জন্য কিন্তু ভালো একটা সময় পেলাম। আমরা ধারণা করেছিলাম জুনের লাস্টের দিকে পরীক্ষাটা হয়ে যাবে, কিন্তু হয়নি।
আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল পরীক্ষা ছিল, যে কারণে জুন মাসে, যে কারণে কিন্তু আসলে আইটিপি পরীক্ষাটা হয়নি। তবে এখন সম্ভবত আলোচনা চলছে এবং পরীক্ষাটা আহ, জুলাই না হলেও আগস্টের ফার্স্ট উইকে হয়ে যাবে। ঠিক আছে, আপনি জুলাই মাসটা হাতে রাখতে পারেন যে এই মাসটায় আপনি সময় পাচ্ছেন। হ্যাঁ, এবং সর্বশেষ মাস এটা, এরপরে আপনি আর সময় নাও পেতে পারেন। ঠিক আছে, এই জন্য আপনি অ্যালার্ট থাকেন এবং এই মাসটা ভালোভাবে পড়াশোনা করেন সবাই। ঠিক আছে, আমরা সময় পাওয়ার কারণে ক্লাসগুলো একটু ডিলে করে একটু সময় করে নিতে পারছি। আমরা দীর্ঘ একটা সময় কিন্তু আসলে ক্লাস থেকে বিরত ছিলাম। তবে আমি আশা করি আপনারা বাসায় নিয়মিতভাবে স্টাডি করেছেন এবং বিষয়গুলা বোঝার চেষ্টা করেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করুন, আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব। কারো কোনো কোয়েশ্চেন নেই না? খুবই সিম্পল আলোচনা ছিল আজকে, এতটুকু আলোচনায় আপনার জন্য যথেষ্ট আজকের জন্য। আপনি আগামীকালকে ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত এই রেয়ামিল নিয়ে চর্চা করুন। রেয়ামিলের কিন্তু আমরা একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এটা 15 নাম্বার ক্লাসে আপনারা পাবেন। হ্যাঁ, ওখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। আর সব কয়টা ক্লাস, যে কয়টা ক্লাস অলরেডি সম্পূর্ণ হয়েছে, ক্লাসের ভিডিও এবং লেকচার শিট গুলো আমরা গ্রুপে ইতিমধ্যে শেয়ার করেছি, আপনারা গ্রুপ থেকে কিন্তু এগুলো পাবেন। যারা পাবেন না তারা আমাকে নক দিবেন, আমি পার্সোনালি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিও গুলো দেওয়া আছে, ভিডিও গুলো রিপিটেডলি বারবার শুনবেন। ঠিক আছে, আজকের আলোচনার মাধ্যমে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি আমি আপনাদেরকে। আপনি জীবনে এর আগে কখনো রেওয়া মিল দেখেননি, নো প্রবলেম, আপনি রেওয়া মিল পারবেন, এটা আপনি মনস্থির করেন। ঠিক আছে, সেটা মনস্থির করে রেওয়া মিলের যে ফরম্যাটটা আছে, যে কোন টাকাগুলা ডেবিট করে বসবে আর কোন টাকাগুলা ক্রেডিট করে বসবে, জাস্ট সেই ফরম্যাটটা মুখস্থ করে ফেলে। আমি এক কথায় মনে রাখি, যাবতীয় সম্পদ এবং ব্যয় সমূহ ডেবিট করে বসে, যাবতীয় দায় ও আয় সমূহ ক্রেডিট করে বসে। এখন কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, এটা ক্লাসিফিকেশন করে আমি হয়তো বা দীর্ঘকাল, আমি আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি, আমি আমার কাছে হয়তো ব্যাপারটা ইজি, কিন্তু আপনার কাছে যদি কঠিন লাগে সেটা আপনি যথার্থ প্র্যাকটিস করার মাধ্যমে সহজ করে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের তো হিসাবের নামগুলা, কোনগুলা সম্পদ, কোনগুলা ব্যয়, কোনগুলা দায়, কোনগুলা আয়, এগুলো কিন্তু ফরম্যাটে সিরিয়ালি দেওয়া আছে। আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, আশা করি ফরম্যাটের ভিতরেই পাবেন। এর বাইরে থেকে যদি দুই একটা এন্ট্রি চলে আসে, চলে আসার সম্ভাবনা নাই, আমাদের ফরম্যাটে যেগুলো আছে এগুলোর ভিতর থেকে আপনি পেয়ে যাবেন। বারবার রেওয়া মিলে আসলেই আপনি দেখবেন লেখা থাকবে নগদ, তো নগদটা ডেবিট করে বসবে। রেওয়া মিলে আসলেই লেখা থাকবে দেনাদার, তো দেনাদারটা ডেবিট করে বসবে। রেওয়া মিলে আসলেই লেখা থাকবে বিক্রয়, তো বিক্রয়টা ক্রেডিট করে বসবে। আপনি দেখবেন 90% একদম মুখস্থ আপনি বসায় ফেলছেন, দুই একটা এন্ট্রি হয়তো আপনি কনফিউশনে পড়ে যাবেন। এই জন্য টোটাল ফরম্যাটটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি খুব ইজিলি রেওয়া মিলটা সলভ করে ফেলতে পারবেন। আশা করি আজকের আলোচনার যে বিষয়টা ছিল এটা খুবই সহজ ছিল, আপনাদের কাছে সহজবোধ্য মনে হয়েছে। আগামীকালকে আবারও ক্লাস আছে, আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা রেওয়া মিলটা বাসায় প্র্যাকটিস করবেন এবং নিজে করুন, যে রেওয়া মিলটা দেওয়া আছে এটা সলভ করে গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, সবাই গ্রুপে দিয়ে দিবেন যে যেরকম পারেন আর কি। ঠিক আছে, সবাই নিয়মিতভাবে পড়াশোনা করুন, সবার প্রতি আমার অনেক দোয়া রইলো। আর আজকে আমরা ক্লাসটা তাহলে শেষ করে দিতে যাচ্ছি। আহ, সহজ একটা আলোচনা ছিল, ক্লাসটাও শেষ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অসুবিধা নেই, নোট ডাউন করে রাখবেন, আমাকে পার্সোনালিও যে কোনো সময় নক দিতে পারেন অথবা গ্রুপেও প্রশ্ন করতে পারবেন আপনারা। আজকে আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস টাইম, আল্লাহ হাফেজ।